এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বৃষ্টির বইঘর। তো আমি প্রায় অনেক দিন পর আবার ক্যামেরার সামনে বসে আছি আর ভিডিওটা শ্যুট করছি। কারণ অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে দুটো মেন যে কারণ সেটা হলো, এক, আমি তো শীতকালে ভীষণই আলসে কুড়ে হয়ে পড়ি। কম্বল ছেড়ে উঠতে একটু কষ্ট হয়। সারাদিনই কম্বল গায়ে এরকম মুড়ি দিয়ে বই পড়ছি বা যাই করি না কেন, কম্বল বা কোনো একটা চাদর ভালো করে আমি গায়ে দিয়ে বসে থাকি। তো সেই কুড়ামির জন্যও একটু লেট হলো। আর তারপরে যে সেকেন্ড যে মেন যে প্রবলেমটা, সেটা হলো আমার বাড়িটা একদম মেন রোডের পাশে, আর আমাদের এখানে একটা মাঠ আছে যেখানে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে একটা মেলা হয়। তো সেই মেলায় এত জোরে জোরে গান বাজায়, সন্ধ্যের দিকে তো কোনো স্কোপই পাই না ভিডিও করার, কারণ সন্ধ্যের সময় নানান ধরনের আর্টিস্ট আসে, সিঙ্গার। তো তার জন্যে এত জোরে জোরে গান করে যে কোনো স্কোপ পাই না ভিডিও করার, তাহলে সেটা ব্যাকগ্রাউন্ডে শোনা গেলে বিচ্ছিরি রকম একটা ব্যাপার হবে। আর তাছাড়াও সকালের দিকে যে করব সেটাও হয় না, কারণ সকালের দিকেও তারা মাইকে বাজায়। তো আজকে দেখলাম যে এখনো তারা মাইকটা চালু করেনি, তো তার জন্য মনে করলাম ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে একটু সেজে গুজে বসা যাক ক্যামেরার সামনে, যে কাজটা আছে সেটা করে নিই। তো আজকে আমি একটা বুক রিভিউ নিয়ে চলে এসেছি, আর বইটা আমার প্রায় দু দিন আগে পড়া শেষ হয়ে গেছে। তো আমি আজকে সেই বইটা নিয়েই কথা বলবো। তো চলো তোমাদেরকে বইটা দেখিয়ে দিই একবার। তো বইটি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ফেমাস একটা বই, যেটি হলো এটি নিপাতের বাড়ি বাই অভিক দত্ত। তো এই বইটি আমি অনেক বুক টিউবারদের স্টোরিতে দেখেছি, তো তখন আমার মনে হলো যে বইটি নিয়ে অনেকেই কথা বলছে, এমনকি পত্র ভারতীর যে ফেসবুক পেজটি আছে সেখানেও আমি এই বইটি দেখেছিলাম। তো তখন আমার মনে হলো যে এই বইটি নিয়ে অনেকেই কথা বলছে, অনেকেই পড়ছে, অনেকের অ্যাকাউন্টে দেখছি। তো আমার একটু কৌতূহল হলো যে দেখা যাক বইটি কেমন, কারণ নামটি দেখে তারপরে যে ফ্রন্ট পেজটা সেটাও দেখে মনে হলো একটু ভালো, হয়তো অন্য ধরনের হয়তো হতে চলেছে, একটি আবেগময় হয়তো বইটি হতে চলেছে, কারণ নামটি এমনই, নিপাদের বাড়ি। তো হয়তো একটা বাড়ি নিয়ে অনেক গল্প আছে, বাড়িটিকে ঘিরে অনেক চরিত্র আছে, অনেক গল্প আছে। তো তখন আমার আর একটা ভয়ও করে, কারণ এর আগে আমি যতবার সোশ্যাল মিডিয়ায় যে ফেমাস বইগুলো আমি পড়েছি ততবারই আমি নারাজ হয়েছি, কারণ আমার ভালো লাগেনি। শেষমেশ গিয়ে দেখলাম বইটি ভাইরাল হওয়ার মতন এমন কিছু নয়, যদিও সে বই দুটি বা বইগুলি ইংলিশ বই ছিল। তো আমি নামটি নিচ্ছি না যদিও বইগুলোর, কিন্তু এই বইটির ক্ষেত্রে আমি মনে করলাম ঠিক আছে, দেখা যাক না এবার কি হয়। প্রত্যেক বাড়ি যে একই রকম হবে, একই অভিজ্ঞতা হবে সেটা তো নয়। তো তার জন্য আমি বইটি পড়ার জন্য সিদ্ধান্ত নিই। তো এই বইটি আমি যতদূর আমার সম্ভব মনে আছে, আমি এই বইটি তিন দিনে শেষ করেছি, 3 থেকে 4 দিনে শেষ করেছি বইটি। আর অ্যাডিক্টেড ছিল, রাইটিং স্টাইলটা এত সুন্দর ছিল, বা প্লটগুলো যাই হোক না কেন এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে বইটা আমার তাড়াতাড়ি পড়তে হবে। তো আমি 3 থেকে 4 দিনে বইটি আমি শেষ করেছি। আর বইয়ের যে ক্যারেক্টারগুলো, গল্পটিতে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। তো ফার্স্ট আমরা যে ক্যারেক্টারটি বইটির নাম থেকেই পাই সেটি হলো নিপা, নিপাদের বাড়ি। তো নিপার ভালো নাম হলো নিপবন। তো তার বাবা তার এই নামটি রাখে, আর এই নামটি রাখার পিছনেও একটা গল্প রয়েছে। তো নিপবনের বা নিপার এই নামটি, নিপবন এই নামটি পছন্দ নয়, কারণ তার অনেক বন্ধু বান্ধব অনেকেই এই নামটি নিয়ে খিল্লি করে, বলে এ আবার কেমন নাম নিপবন, কারণ নাম হতে পারে। তো যাই হোক, নিপা হলো খুবই নরম মনের একটি মেয়ে, যে অল্পতেই কেঁদে ফেলে, অল্পতেই আবেগময় হয়ে পড়ে। আর ভবিষ্যতে গিয়ে আমাদের দেখতে হবে যে এই মেয়েটি কেমন কঠোর হয়ে যায়, এই মেয়েটি সহজে কাউকে ভালোবাসতে পারে না, এই মেয়েটি একটা মানুষের সাথে অনেকবার দেখা হওয়া সত্ত্বেও, যে মানুষটি তাকে চায় বারংবার সেটা জানা সত্ত্বেও
সে সেই আবেগটা বা সেই মায়াটা বা যাই হোক না কেন সেটা ফিল করে না। কারণ কোথাও গিয়ে সে তার বাবার যে ভূমিকা তার জীবনে, বাবা যে ঘটনাগুলো ঘটিয়েছে অতীতে, সেগুলো সে ভাবে যে ভবিষ্যতেও যদি এমন কিছু হয় আমার সঙ্গে। কারণ তার বাবা, তো প্রথমে বলে দিই নিপা কাদের সাথে থাকে। নিপা হলো তার মার সাথে থাকে তাদের বাড়িতে। তো নিপা যখন ফার্স্ট বোর্ড এক্সাম দিতে যায়, মানে মাধ্যমিক এক্সাম, সেই প্রথম দিনে যাওয়ার আগে হঠাৎ করে সে যখন গোছাচ্ছিল বা বেরোচ্ছিল, আমার ঠিক সেই জায়গাটা অতটা মনে নেই, তো তখন সে হঠাৎ করে মার চিৎকার শুনতে পায়। তো তখন মনে করে কি হলো, মা কি পড়ে গেল নাকি কিছু হয়েছে। তো ঘরে যায়, গিয়ে দেখে মা আবার ঠিকঠাক হয়ে গেছে। মা বলছে চল খেতে বসবি। তো সে খেয়ে দিয়ে তারপরে হলো পরীক্ষা দিতে যায়। আর সে যেটা শোনে সেটা হলো যে তার মার যে চিৎকার করার কারণটা, তার পিছনে যে কারণটা, সেটা হলো যে তার বাবা সেই দিনকেই তার এক পাতানো মাসি, তার সঙ্গে তার বাবা পালিয়ে যায়। তো তোমরা ইমাজিন করো, একটা মেয়ে মাধ্যমিক এক্সাম দিতে যাচ্ছে, ফার্স্ট বোর্ড এক্সাম যেটা আমরা বলি, সেটা দিতে যাচ্ছে, আর সে কি জানতে পারছে যে তার বাবা একটা মহিলার সঙ্গে পালিয়ে গেছে। তো তখন কি পরিস্থিতি থাকবে, সেটা ভয়াবহ একটা পরিস্থিতি। কিন্তু সে একটু অবাকই হয়ে গেছিল যে মা কেন কোনো রিয়াক্ট করছে না। ওই একবারই একটু চিৎকার করলো, ওই তারপর একদম ঠান্ডা স্থির, দুজনে মিলে খেলো। মানে এরকম একটা বড় ঘটনা ঘটেছে, সেটা তার মাকে দেখে মনেই হচ্ছে না। তো এখানে আমার নিপার মার যে ক্যারেক্টারটা, এটা যে আমার এত ভালো লেগেছে। মানে আমরা প্রত্যেক মেয়েরাই হয়তো, মানে সবারই এরকম একটা সুপ্ত বাসনা রয়েছে যে এরকম হওয়ার, মানে কোনো কিছুকেই তেমন কেয়ার না করা বা কোনো কিছু এফেক্ট যাতে আমাদেরকে না করতে পারে, যতই বাইরে যা ঘটনা ঘটে যাক, সেটা যেন আমাদের মনকে, আমাদের যে সত্তাটাকে, সেটাকে যেন এফেক্ট না করতে পারে। তো মানে আমরা যেন প্রতি মুহূর্তে শক্ত হয়ে চলতে পারি, প্রত্যেকটা সিচুয়েশন যেন ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। তো আমরা প্রত্যেক মেয়ে বা সবাই, শুধু মেয়েদের কথা বলছি না, মহিলা পুরুষ সবাই নির্বিশেষে সবাই আমরা এই 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 স্টেটটা পেতে চাই, এই মাইন্ডের স্টেটটা পেতে চাই যে একদম স্থির, কোনো উত্তেজনা নয়, প্রত্যেকটা সিচুয়েশন খুবই ক্যাজুয়ালি নয়, স্ট্রংলি হ্যান্ডেল করছি। তো এটা আমার দারুণ লেগেছে নিপার মার এই ক্যারেক্টারটা, তার এই কোয়ালিটিটা, তার ক্যারেক্টারের এই কোয়ালিটিটা। তো পরবর্তীতে এমন আরো অনেক ঘটনা ঘটে যেটা যেটা দেখলে বা যেটা পড়লে আমরা বুঝতে পারবো যে কেন কেন আমি বলছি যে এতটা স্ট্রং ক্যারেক্টার তার মার। তো তারপরে প্রায় কয়েক বছর কেটে যায়, আর নিপার একটা সম্বন্ধ আসে তার পাড়ারই আশেপাশের একটি ছেলের সঙ্গে। তো সেখানে নিপা একটু কনফিউজড হয়ে পড়ে যে বিয়েটা সে করবে নাকি করবে না। তার মার মুখে একটাই কথা, তোর যেটা মনে হয়, তোর যদি মনে হয় তুই এখন একটা নতুন সম্পর্ক বা নতুন একটা জীবন শুরু করতে পারবি, দায়িত্বগুলো নিতে পারবি, তাহলেই করবি। তো নিপা তারপরে আরো কিছু জনের সাথে ডিসকাস করে ব্যাপারটা। তো তারপরে সে বিয়েটা করে ফেলে। কিন্তু বিয়ের রাতে একটা ঘটনা ঘটে, তারপরে তার শ্বশুর বাড়ির থেকে তাকে বাড়িতে দিয়ে যাওয়া হয়। তো তারপরে আমরা দেখতে পারবো নিপার যে কঠোরতাটা, বা সেও তার ওই মা যেমন ভাবে সবকিছু হ্যান্ডেল করে, কোনো কিছু যেমন এফেক্ট করতে পারে না তার মাকে, তেমনই সেটা নিপার সঙ্গেও হতে শুরু করে। সেও সবকিছু খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে শুরু করে। তো গল্পটা এরকমই, গল্পটাতে অনেকগুলো যে টুইস্ট আছে এরকম না, খুবই সাধারণভাবে গল্পটা চলে। কিন্তু তাও একটা স্নিগ্ধ ভাব আছে যেটা তোমাদের মন ছুঁয়ে যাবে। আর এই গল্পটিতে আরেকটি ক্যারেক্টার আছে, যেটা হলো নিশির একটা পার্ট রয়েছে এই গল্পটিতে। যদিও সেটা নিপার দৃষ্টিকোণ থেকে দেখানো হচ্ছে। যেটা আমার এই গল্পে ইউনিক লেগেছে সেটা হলো, মানে প্রত্যেকটি গল্প আমরা যেটা পড়ি সেটা কি হয় যে বেশ অনেকগুলো ক্যারেক্টার থাকে, আর কিছুক্ষণ একটা ক্যারেক্টার তার দৃষ্টিকোণ থেকে অন্য ক্যারেক্টারগুলিকে বর্ণনা করছে, কি হচ্ছে না হচ্ছে তাদের জীবনে, তারপর আরেকটা কোনো ক্যারেক্টার বর্ণনা করছে। কিন্তু এই গল্পটিতে বা এই বইটিতে অভিক দত্ত শুধু নিপার
চরিত্র, নিপার দৃষ্টিকোণ থেকে অন্য সব বাকি সব ক্যারেক্টারগুলোকে বর্ণনা করেছে। তো নিশির ক্যারেক্টারটাও ওরকম। তো নিশি হলো তার পাস্টে একটা ভুল করেছিল, সে একটি ছেলের সাথে পালিয়ে যায়। তার আশেপাশে একজন একটা গ্যারেজে কাজ করতো ছেলেটি, তো সেখান থেকে তার সাথে আলাপ হয় মকবুল, তো তার সাথে পালিয়ে যায়। তো তারপরে গিয়ে যে ঘটনাগুলি হয় সেগুলো খুবই মর্মান্তিক। তো তার জন্য তোমাদেরকে বইটা পড়তে হবে যে কি হয়, কারণ আমি যদি সবই বলে দিই তাহলে বইটি পড়ার কোনো মানে থাকে না। আর আমার যে কাজটা সেটা হলো রিভিউ করা। আমি একটা বই পড়ছি, আমার কেমন লাগছে, আমার দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি চরিত্র কেমন লেগেছে, আর গল্পটি মানে কেমন, ভালো কি খারাপ, সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। সেটা শোনার পরে তোমাদের যদি মনে হয় ভালো, তোমরা অবশ্যই পড়ো বা পড়তে পারো, কিন্তু তাই বলে আমি পুরোটা মানে যে টুইস্টগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি না। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আর এই ফার্স্ট টাইম আমি কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনো একটি বই পড়লাম, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। কারণ আমি বেশিরভাগ সময় কি করি, আমার যে কমফর্ট জোনটা সেটার থেকে আমি বেরোতে একটু মানে কি করব, দ্বিধাবোধ করি। মানে যেমন ধরো যে আমি যে বইগুলো পড়ি সেগুলি বেসিক্যালি মানে কয়েকটি রাইটার আছে তাদের বইগুলোই বেশি পড়ি, কারণ আমার এত ভালো লাগে। কিন্তু এটা আমার হয় না যে ফিল হয় না যে আচ্ছা একটু হাটকে কিছু একটা ট্রাই করি, দেখি না কেমন হয়, নতুন একটা কোনো রাইটারের বই পড়ি। যেমন সুচিত্রা ভট্টাচার্য, স্মরণজিৎ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম আরো কিছু কিছু হাতে গোনা কয়েকটি রাইটার আছে যাদের বই আমি বেশিরভাগ পড়ি। এরকম নয় যে আমি আর অন্য কোনো রাইটারের বই একদম পড়ি না, পড়ি কিন্তু সেটা খুব অল্প সংখ্যক, মানে খুবই অল্প। কিন্তু এই রাইটারগুলোর বই আমি বেশি পড়ি। তো এইবার আমার মনে হলো ঠিক আছে দেখা যাক না যে কেন ওই বইটি ভাইরাল হচ্ছে, অভিক দত্ত কেন তার লেখা এত ভাইরাল হচ্ছে, দেখি একটু পড়ে দেখি। তো আমার বেশ ভালো লাগলো। আর তার মানে আমার ফেভারিট রাইটারের মধ্যে অভিক দত্তের লেখাও অ্যাড হলো, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে অভিক দত্তের জীবনী সম্পর্কে একটু দেওয়া আছে এখানটা, মানে তার জন্ম কোথায়, তারপরে সে আর কি কি উপন্যাস লিখেছে, তার মানে ফ্রি টাইমে সে কি করতে ভালোবাসে, তার মানে অভ্যেসগুলো কি কি, হ্যাবিটগুলো কি, সেগুলো নিয়ে একটু বর্ণনা আছে। আর ইনি হলেন অভিক দত্ত। তো তো এখানে একটি গল্পের উল্লেখ আছে যেটি হলো ১ কুড়ি গল্প। আমি জানি না এটি একটি উপন্যাস কিনা, মানে একটি গল্প কিনা, অনেকগুলি গল্প নিয়ে একটি বই কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার নামটি শুনে বেশ ভালো লাগলো, ১ কুড়ি গল্প। তো আমিও হয়তো দেখা যাক এই বইটি আমি পরবর্তীতে পড়তে পারি। তো হ্যাঁ, এই ছিল আজকে। আর আরো বই আমি পড়ছি যেগুলো আমি পরবর্তীতে রিভিউ করব আমার এই চ্যানেলে। আর আর এই শীতে একটু কুড়েমি হয়ে যাচ্ছে যদিও, কিন্তু আমি চেষ্টা করব মানে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য আসি তাহলে, টাটা।